নমস্কার। এই ভিডিওতে আমি আপনাদের 5টা অধিকারের বিষয়ে কথা বলবো। 5টা অধিকার, যেই অধিকারগুলো জানা না থাকলে কখনো যদি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হয় আপনারা কিন্তু কিচ্ছু করতে পারবেন না। যখন জানবেন তখন আপনাদের কি হবে, আর কিছু করার থাকবে না। তাই আমি বলবো এই 5টা অধিকার। কি অধিকার? ধরুন আপনার নামে কোনো এফআইআর লজ হলো। এফআইআর লজ হওয়া মানে কিন্তু জেনে রাখতে হবে পুলিশ আপনাকে কিন্তু উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করতে পারে। এক্ষেত্রে কোনো কোর্টের অর্ডারের প্রয়োজন নেই, কোনো ওয়ারেন্টের প্রয়োজন নেই। এটা কিন্তু মাথায় পরিষ্কারভাবে ঢুকিয়ে নিন। তাই আমি বলবো পুলিশ কিন্তু আপনাকে এফআইআর হওয়া মানেই তার কিন্তু অ্যারেস্ট করার একটা পাওয়ার তৈরি হয়ে গেল। এবার কিছু কিছু বিশেষ ক্ষেত্রে অ্যারেস্ট করা যাবে না, কোন কোন ক্ষেত্রে করা যাবে, কোন কোন ক্ষেত্রে করা যাবে না, সেগুলো নিয়ে আমার ভিডিও আছে। তবে আমি একটা কথা বলবো, যখনই আপনার নামে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কেউ ফাইল করলো তখন কিন্তু একটা অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হলো। এবার আপনার কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন কোন 5টা অধিকার আছে অ্যারেস্ট হওয়ার আগে আর অ্যারেস্ট হওয়ার পরে আমাদের সকলের সেটা কিন্তু জানা একান্ত প্রয়োজন। কারণ এগুলো জানা না থাকলে অনেক সময় কিন্তু আপনার অনেক বড় অসুবিধা হতে পারে। আর অসুবিধা যদি আপনার সঙ্গে হয় বা আপনি যদি আপনার এগেনস্টে যদি কোনো অবিচার হয়, আপনি কিচ্ছু করতে পারবেন না, মুখ বুঝে সব সহ্য করতে হবে। কারণ যখন আপনি করার জন্য চেষ্টা করবেন তখন দেখবেন আপনার হাতে আর সেই এভিডেন্সেস গুলো নেই, সময় অনেকটাই পার হয়ে গেছে। তাই আমি বলবো সঠিক সময়ে ভিডিওটা দেখে নিন। আর আপনাদের এই 5টা কি অধিকার আছে অ্যারেস্ট হওয়ার আগে আর অ্যারেস্ট হওয়ার পরে, সেই সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হবে। যখন আপনার সঙ্গে কোন অবিচার হবে বা আপনাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে আসবে, আপনি কোন কোন অধিকারগুলো ভোগ করতে পারেন, সেই 5টা অধিকার নিয়ে আমার এই ভিডিও। এবার আপনি বলবেন আমি তো কোনো ঝুট ঝামেলা থাকি না, আমি তো একজন নিপাট শান্তশিষ্ট ভদ্রলোক। যখন বাইরে ঝুট ঝামেলা হয় আমি দরজার খিলটা আটকে কানে হেডফোন গুঁজে রবীন্দ্রসঙ্গীত শুনি। আমি তো কোনো ঝামেলা থাকি না, আমি রোজ ভদ্রলোকের মতো অফিস যাই, অফিস থেকে ফিরে আসি আর ঘরে ঢুকে পড়ি, কোনো আড্ডাও মারি না। তো আমার ঝুট ঝামেলায় পড়ার সম্ভাবনা কোথায়? আমার নামে কেন এফআইআর হবে? আমার তো কোনো শত্রু নেই। দেখুন রাস্তাঘাটে বেরোন, কখনো কারোর সঙ্গে একটু নয় কথা কাটাকাটি হলো, কখনো নয় একটু স্কাপলিং ফাপলিং হয়ে গেল, মানে ধাক্কাধাক্কি হয়ে গেল, করে দিল একটা গিয়ে আপনার নামে কেস। বা ধরুন পাশের বাড়িতে কিছু একটা প্রপার্টি নিয়ে ডিসপিউট চলছে আপনার, সেখানে আপনি গিয়ে নয় একটু উচ্চ স্বরে কথা বললেন কোনো মহিলাকে, নয় দু একটা গালাগালিও দিয়ে ফেললেন, সেক্ষেত্রেও কিন্তু একটা এফআইআর হয়ে যেতে পারে আপনার নামে। বা ধরুন আপনার সঙ্গে আপনাদের ভাইদের একটা প্রপার্টি ডিসপিউট চলছে, সেখানে অশান্তি হলো, দুই পক্ষরই একটা ধাক্কাধাক্কি, একটা গালিগালাজ, একটা অশান্তি, একটা এই ধুমকি ধামকার একটা ঝামেলা চললো। তারপরে গিয়ে কোনো এক ভাই গিয়ে আপনার নামে কেসটি করে দিলেন। বা আপনার স্ত্রী ধরুন কোনোদিনও আপনি রেগে গিয়ে কিছু একটা বললেন, বা একদিন এরকম হলো যে একটা অশান্তি তৈরি হলো, এত অশান্তি তৈরি হলো যে স্ত্রী বাধ্য হলেন থানায় গিয়ে আপনার নামে একটা মামলা করতে। মানে এই যে এফআইআর একটা আপনার নামে লজ করা হলো, এইগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার নিপাট শান্তশিষ্ট ভদ্রলোকটিকে একটা অভিযুক্ত তৈরি করে দিল। মানে পুলিশের খাতায় আপনার একটা নাম। না আমি কখনোই বলছি না এগুলো প্রমাণিত হয়েছে, কিছুই প্রমাণিত হয়নি। পুলিশ তদন্ত করবে, আর তদন্তের স্বার্থে আপনাকে অ্যারেস্ট করাও মনে হচ্ছে পুলিশের খুব প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু আপনাকেও এই 5টা অধিকার সম্পর্কে অবগত থাকতে হবে, ভালোভাবে 5টা অধিকার আপনাকেও জানতে হবে। তাই চলুন জেনে নিই 5টা অধিকার আমাদের কি আছে, যে অধিকারগুলো না জানলে আমরা অসুবিধায় পড়তে পারি আর আমরা আমাদের যে অধিকারগুলো আছে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারবো না। যখন কোনো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কারো এগেনস্টে লজ হবে, অর্থাৎ কেউ কোনো কেসের অভিযুক্ত ব্যক্তি আছেন, তাকে যখন কোনো পুলিশ অফিসার অ্যারেস্ট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই তাকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট বলতে হবে। অর্থাৎ কেন অ্যারেস্ট করছে, কোন কারণের জন্য তাকে অ্যারেস্ট করা হচ্ছে, সেই কারণটা কিন্তু অবশ্যই বলতে হবে। সেটা কোন সেকশনে লেখা আছে? সেকশন 47 সাবসেকশন 1 বিএনএসএস, অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এ কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ অফিসার যখন কোন অভিযুক্তকে অ্যারেস্ট করবেন, কোন কারণে তাকে অ্যারেস্ট হতে হচ্ছে সেইটা কিন্তু জানা একজন অভিযুক্তের অধিকারের মধ্যে পড়ে, আর এটা কিন্তু জানাতেই হবে। যদি ধরুন গ্রাউন্ডস অফ অ্যারেস্ট না জানিয়ে কাউকে অ্যারেস্ট করা হলো, সেক্ষেত্রে যখন আপনি কোর্টে আপনাকে প্রডিউস করবে, আপনি নিজে বা অ্যাডভোকেটের থ্রু যেই সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে প্রডিউস করবে তাকে আপনি
লিখিতভাবে অভিযোগ জানাতে পারেন সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে যে আপনাকে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট না বলে অ্যারেস্ট করেছেন। এবার যে অধিকারের কথাটা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ধরুন আপনার এগেনস্টে কোনো এফআইআর হয়েছে, আপনাকে সঠিক পদ্ধতি মেনে মানে গ্রাউন্ডস অফ অ্যারেস্ট বলে পুলিশ অফিসার প্রপার ইউনিফর্ম পরে নেম প্লেট পরে আপনাকে অ্যারেস্ট করলেন এবং অ্যারেস্ট করার পর আপনাকে সে আলাদা কোনো জায়গায় নিয়ে গেলেন এবং ইন্ট্রোগেশন সেশন স্টার্ট করলেন। এটা কিন্তু পদ্ধতি নয়। মানে অ্যারেস্ট করার পরে আপনাকে কিন্তু সময় নষ্ট না করে অফিসার ইনচার্জ অফ দ্য পুলিশ স্টেশন মানে যেই পুলিশ স্টেশনের আন্ডারে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে বা যে লোকাল ম্যাজিস্ট্রেট আছে তার সামনে আপনাকে প্রডিউস করতে হবে। এটা কিন্তু সময় নষ্ট করা যাবে না। এটা কোন সেকশনে লেখা আছে? সেকশন 57 BNSS অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 কিন্তু স্পষ্টভাবে এই কথাটা কিন্তু বলা আছে। এবার যে অধিকারের কথাটা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধিকার। কি বলুন তো? অ্যারেস্ট করার 24 ঘন্টার মধ্যে পুলিশ অফিসারকে আপনাকে লোকাল ম্যাজিস্ট্রেটের সামনে প্রডিউস করতে হবে। এটা কিন্তু কখনোই ডিলে করা যাবে না। মানে কোনো যদি স্পেশাল অর্ডার থাকে কোর্টের সেটা বাদ দিয়ে কিন্তু কখনোই ডিলে করা যাবে না। অভিযুক্তকে 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে। যদি ধরুন অভিযুক্ত আর আপনাকে অ্যারেস্ট করেছে আর সেক্ষেত্রে আপনাকে ধরুন 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে পারলো না পুলিশ অফিসার, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? সেক্ষেত্রে আপনি চাইলে এফআইআর লজ করতে পারেন সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে, মানে ইললিগাল ডিটেনশনের জন্য, বা আপনি বা আপনার বাড়ির লোক চাইলে অ্যাডভোকেটের থ্রু হেভিয়াস কর্পাস রিট ফাইল করতে পারেন সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে হাইকোর্টে। এছাড়া আপনি যদি চান যে আপনার কমপ্লেনটা ধরুন থানায় লজ হচ্ছে না, মানে এফআইআরটা থানায় লজ করা হচ্ছে না, আপনি কিন্তু কোর্টেও কিন্তু এই এফআইআর লজ করতে পারেন। সেক্ষেত্রে কোর্টে যখন আপনাকে প্রডিউস করা হবে তখনই কিন্তু বিষয়টা আপনাকে রেজ করতে হবে। এবার যে অধিকারের কথাটা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধিকার। ধরুন পুলিশ অফিসার আপনাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পর পুলিশ কাস্টডিতে নিল, নিয়ে আপনাকে খুব মারধর করলো। এবার এই মারধর করার পর আপনার খুব ইন্টারনালি আর এক্সটার্নালি আপনার ইনজুরি হলো এবং কখনো কখনো আপনার ধরুন গায়ের মধ্যে সেই ইনজুরি মার্কসও দেখা যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। বা আপনার ইন্টারনালি ধরুন কোনো ব্লিডিং হচ্ছে বা আপনার মনে হচ্ছে যে আপনাকে ভেঙে দিয়েছে বা এমন মেরেছে, ধরুন আপনার হাতটা ভেঙে গেছে, উপর থেকে দেখলে বয়ে যাচ্ছে না, একটু সোয়েলিং আছে মানে ফুলে আছে, কিন্তু এরকম ধরুন অবস্থা। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? কোর্টে যখন আপনাকে প্রডিউস করা হবে তখন আপনি অ্যাডভোকেটের থ্রু বা আপনি নিজেই ম্যাজিস্ট্রেটকে আপনার মেডিকেল চেক আপ করানোর জন্য, মানে আপনার যেই ব্যথা বা আপনার যে ইনজুরি এসছে পুলিশের মারধরের জন্য, ওর জন্য আপনি কিন্তু কোর্টে আবেদন করতে পারেন যাতে আমাকে মেডিকেল চেক আপ করানোর সুযোগ দাও। ম্যাজিস্ট্রেট সাহেব অবশ্যই আপনাকে সেই সুযোগ দেবেন এবং যদি দেখা যায় যে আপনার গায়ে কোনো ফ্রেশ ইনজুরি মার্কস আছে বা কোনো ইনজুরি এসছে আপনাকে মারধর করার কারণে, ইন্টারনালি হোক বা এক্সটার্নালি হোক কোনো একটা ইনজুরি এসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে এফআইআর অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট ফাইল করতে পারেন। এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু আপনার একটা বড় অধিকার যে কাস্টডিতে কখনোই নিয়ে টর্চার করা যাবে না অ্যাকিউজডকে। এটা কিন্তু একটা বিশাল বড় অধিকার। এই বিষয়ে কিন্তু জানাটা আমাদের সবার খুব প্রয়োজন, কারণ পুলিশ আমাদের কাস্টডিতে নিয়ে মারধর করতে পারে না। এটা কিন্তু অনেকেই আমরা জানি না, কারণ আমরা ভাবি যে সিনেমাতেও দেখি যে উঠিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ঝুলিয়ে গিয়ে মারধর করছে, ধবাং সবাং করে লাঠি দিয়ে মারছে, একটা লাঠি ভাঙছে আরেকটা লাঠি দিয়ে মারছে, সিনেমায় দেখে আমরা অভ্যস্ত। কিন্তু জীবনটা কিন্তু কখনোই সিনেমা নয়। একটা অ্যাকিউজডকে কখনোই এরকম পাশবিক অত্যাচার করা যায় না। সেটাকে কিন্তু প্রোটেক্ট করার জন্য, সেফগার্ড করার জন্য কিন্তু এই অধিকারটা দেওয়া হয়েছে। এবার যে অধিকারের কথাটা বলবো সেটাও কিন্তু জানাটা অত্যন্ত প্রয়োজন। ধরুন পুলিশ অফিসার কোনো কিছু লিখলেন বা আপনাকে দিয়ে লেখালেন, লিখিয়ে বললেন যে নে সিগনেচার কর, এই সিগনেচার কর, মানে তুই যে এই কাজগুলো করেছিস সেগুলো আমরা তো রেকর্ড করলাম, এবার সিগনেচার কর। এটাতে কি হলো? প্রমাণ হয়ে গেল যে তুই অপরাধ করেছিস। না হলে কিন্তু এই যে সিগনেচার যদি না করিস তাহলে কিন্তু কপালে তো দুঃখ আছে। এই ভয়ে আপনি সিগনেচার করলেন এবং ভয় আছেন যে কোর্টে যদি এটা চলে যায় তাহলে আমার অপরাধটা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই ভয়টা আশঙ্কাটা অনেকেরই মনে তৈরি হয়। বা অনেক সময় কি হয়, ভিডিও ক্যামেরা করা হয় এবং চাপ দেওয়া হয় যে বল নিজের দোষটা স্বীকার করে নে, স্বীকার করে নে। এরকমও কিন্তু অনেকের অভিযোগ অনেক সময় থাকে। আমি বলছি না যেটা হয়, কিন্তু অনেক সময় এরকম অভিযোগ থাকে। সেক্ষেত্রে কিন্তু যদি কখনো পুলিশ অফিসার আপনাকে বলে কাস্টডিতে নিয়ে গিয়ে যে নে তোর জবানবন্দি তুই লিখে দে বা তোর যেটা বক্তব্য আছে নে, চাপ দিলাম দোষটা স্বীকার করে নে, এরকম যদি আপনাকে কোনো প্রেশারাইজ করা হয়, আপনাকে বলবো সঙ্গে সঙ্গে আপনি লিখে দেবেন এবং সিগনেচার করে দেবেন। এবং আপনাকে যদি চাপ দেওয়া হয়, আপনাকে যদি বলা হয় যে নে নিজের দোষটা স্বীকার করে নে, পুলিশের সামনে, পুলিশ যখন ভিডিও রেকর্ডিং করছে, আপনি নির্দ্বিধায় এটা করে দেবেন। কারণ কোনো স্টেটমেন্ট
পুলিশের সামনে করা কোনো স্টেটমেন্ট, সেটা ভিডিও স্টেটমেন্ট হোক বা লিখিত কোনো যদি বক্তব্য যদি আপনি রাখেন, যাই করুন, আপনি সিগনেচার করুন, যাই করুন, কোনোটাই কিন্তু কোর্টে অ্যাডমিসিবল নয়। এটা আমি বলছি না, এটা কিন্তু সেকশন 25 ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অ্যান্ড 1872 কিন্তু স্পষ্ট লেখা আছে। আর নতুন যে আইন বদল হয়েছে সেখানেও কিন্তু এইটার কথা লেখা আছে। সেটা কোন সেকশনে আছে? সেকশন 23 সাবসেকশন 1 ভারতীয় অধিনিয়ম 2023 কিন্তু এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে। এটা কিন্তু আপনার আইনি অধিকার। আপনাকে যদি কখনো পুলিশ অফিসার কখনো জোরজার করে যে নিজের স্টেটমেন্ট লিখে দে বা নিজে স্টেটমেন্ট ভিডিও রেকর্ডিং করছি, নিয়ে বক্তব্য রাখ, আপনি নির্দ্বিধায় করে দিতে পারেন, কারণ কোনো অসুবিধা নেই। কারণ পুলিশের সামনে কোনো স্টেটমেন্ট কিন্তু কোর্টে অ্যাডমিসিবল নয়, অর্থাৎ গ্রহণযোগ্য নয়। তাই আপনি এটা নির্দ্বিধায় করতে পারেন, এটায় কোনো আপনার সমস্যা হবে না, আপনি বিনা টেনশনে এটা করতে পারেন। কারণ এই আইনি অধিকার আপনাকে দেওয়া আছে যে নিজের বিরুদ্ধে যদি কখনোই কোনো অ্যাকিউজড যদি নিজের এগেনস্টে কোনো সাক্ষ্যদান করে, তার জন্য তাকে চাপ দেওয়া হয়, আর সেটা যদি পুলিশের সামনে যদি করা হয়, সেটা কখনোই কোর্টে গ্রহণযোগ্য হবে না। তাই আপনি এটা নির্দ্বিধায় করতে পারেন। এর পরের যে অধিকারের কথাটা বলবো সেটাও আপনার জানা খুব প্রয়োজন, কারণ এটাও কিন্তু সেকশন 39 BNSS অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, ধরুন কোনো অভিযুক্তকে অ্যারেস্ট করা হলো আর তার অর্থনৈতিকভাবে সে সক্ষম নয় তার কেসটাকে চালানোর জন্য, মানে সে কোনো অ্যাডভোকেট হায়ার করার মতন তার সামর্থ্য নেই, অর্থনৈতিক সামর্থ্য নেই, তার পয়সা নেই, সে একজন গরিব মানুষ, তার জন্য কিন্তু স্টেট থেকে তার অ্যাডভোকেট প্রোভাইড করা হবে এবং সেই অ্যাডভোকেট যে থাকবে সেই কিন্তু আপনার হয়ে কেসটি লড়বে। এর জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। এই যে সুবিধাটা আপনি পাবেন ফ্রি লিগ্যাল এইডের, সেটা কোন সেকশনে লেখা আছে আপনি জানেন? সেটা সেকশন 39 BNSS অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 কিন্তু আছে। যদি আপনি আর্থিকভাবে সমর্থ না হন অ্যাডভোকেট হায়ার করতে, অ্যাডভোকেটের ফিস দিতে, তাহলে কিন্তু আপনি এই সুবিধাটা নিতেই পারেন। আর এই সুবিধাটা নেওয়ার জন্য আপনি যখন অ্যারেস্ট হবেন, তারপর আপনি যদি অ্যাডভোকেট না থাকে আপনি ম্যাজিস্ট্রেটকে জানাবেন এবং ম্যাজিস্ট্রেট এই ফ্রি লিগ্যাল এইডের ব্যবস্থা করে দেবেন এবং ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি থেকে অ্যাডভোকেট যে স্যার আসবেন সে আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই সুবিধাটা কিন্তু আপনি পাওয়ার যোগ্য। তাই এই অধিকারটা আপনাকে জানতেই হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এটা আরো সবার সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, সবাই জানার দরকার, তাহলে আপনি সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর একটা কথা বলি, যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আসছি।